গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের সেকেন্ড টপিক যেটা ছিল যে ভূমিরূপের যে শ্রেণীবিভাগ ছিল তার মধ্যে পর্বতটা আমি শেষ করেছি। এবারে মালভূমিটা শুরু করব। মালভূমি কাকে বলে? প্রথমে যেটা জানতে হবে, মালভূমি কাকে বলে। মালভূমি কাকে বলে? মূলত মালভূমি ধরা হয় যে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটার উঁচু থেকে 300 মিটারের ওপরে উচ্চতাযুক্ত যে খাড়ায় ঢাল বিশিষ্ট এবং মাথাটা চ্যাপ্টা এইরকম ভূমিভাগকেই সাধারণত মালভূমি হিসাবে ধরা হয়। তাহলে কী কী তিনটে জিনিস অবশ্যই বলতে হবে। একটা হলো 300 মিটারের বেশি উচ্চতা সম্পন্ন হতে হবে, 2 মাথাটা চ্যাপ্টা ফ্ল্যাট হতে হবে, আর পাশের ঢাল অত্যন্ত খাড়াই হতে হবে। এই তিনটে ক্রাইটেরিয়া অবশ্যই বলতে হবে, এবং যদি বৈশিষ্ট্যও বলে তাও হলেও এই তিনটে অবশ্যই তোমরা বলবে, না হলে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে। বোঝা গেল? সংজ্ঞাতেও তিনটে বলবে, হয়ে গেল। তারপরে যেটা যেটা মেন সেটা হচ্ছে শ্রেণীবিভাগ। সে মূলত চারটে বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ করা হয় মালভূমিকে। একটা হচ্ছে ভূ আলোড়নের জন্য কয়েকটা ধরনের মালভূমি তৈরি হয়, আবার ক্ষয়কার্যের ফলে কয়েক ধরনের মালভূমি হয়, আবার লাভা সঞ্চয়ের ফলেও মালভূমি হয়। তাছাড়াও কিছু কিছু মালভূমি আছে যেগুলো অন্যান্য কারণের জন্য তৈরি হয়, যেমন পাদদেশীয় মালভূমি, তুষার মালভূমি, মরু মালভূমি, এগুলো আছে। সবচেয়ে যেটা তার মধ্যে ভূ আলোড়নের জন্য, ভূ আলোড়ন বলতে আলোড়ন দু প্রকারের হয়, আমরা আগেই বলেছি যে এটা আমরা জানা উচিত। মহীভাব, একটা হলো গিরিজনী আলোড়ন। গিরি মানে পর্বত, পর্বত সৃষ্টি হওয়ার জন্য যে আলোড়ন দায়ী তাকে গিরিজনী বলা হয়। আর মহাদেশ বা মহাসাগর তৈরি হওয়ার জন্য যে আলোড়ন দায়ী তাকে মহীভাবক আলোড়ন বলা হয়। তো এই দুই রকম আলোড়নের ফলে মূলত এই দুই ধরনের আরও হয়, যাই হোক, এই যে মালভূমির সৃষ্টি হয় সেগুলোর মধ্যে আছে পর্বত বেষ্টিত মালভূমি, প্রাচীন বা শিল মালভূমি, তির্যক মালভূমি, চ্যুতির ফলে গঠিত মালভূমি। আর ক্ষয় কার্যের ফলে, এগুলো ক্ষয় মানে বুঝতেই পারছো, নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বায়ু হতে পারে, সমুদ্র তরঙ্গ হতে পারে, বিভিন্ন এজেন্ট যেগুলো আছে সেগুলো ক্ষয়ের ফলে যেগুলো হয় সেগুলো যে ব্যবচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত মালভূমি, সম মালভূমি, এগুলো বেশিরভাগ। আর লাভা সঞ্চয়ের ফলে এটা শ্রেণীবিভাগ করেনি, এটা মূলত লাভা জমি যে ম্যাগমা বেরিয়ে আসে, আমরা জানি ম্যাগমা বেরোনোর পর তার নাম হয়, ভূপৃষ্ঠে এলে তার নাম হয় লাভা, এবং সেটা জমা হয়ে বিস্তীর্ণ অঞ্চলের উপর জমা হয়ে যে টেবিলের মতো ভূমিরূপ তৈরি করে তাকেই মালভূমি বলে। সেটা লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি অবশ্যই হবে। যেটা তোমাদের সিলেবাসে যেটা আছে, যেটা তোমাকে অবশ্যই জানতে হবে, সেটা হলো, সেগুলো আমি গোল করব। একটা হলো পর্বত বেষ্টিত মালভূমি, আর একটা হলো ব্যবচ্ছিন্ন মালভূমি, আর একটা হলো লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি। এই তিনটে তোমাদের সিলেবাসে আছে, মানে ব্রডলি এই তিনটে তোমাকে জানতে হবে। আমি যত শর্টকাটে হয় বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে দিই পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে। বুঝতেই পারছো, পর্বত বেষ্টিত মানে চারদিক দিয়ে পর্বত ঘেরা থাকবে যে মালভূমি, তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলবো। কীভাবে এটা হয়? এটা মূলত ভঙ্গিল পর্বত যখন তৈরি হয়, যখন গিরিজনী আলোড়নের ফলে যখন ভঙ্গিল পর্বত তৈরি হয়, তোমরা সবাই জানো যে মহীখাত তত্ত্বে বলা আছে কোবারের, যে মহীখাত থেকে যখন ভঙ্গিল পর্বত তৈরি হয় তখন মাঝখানটায় বেশ কিছুটা অংশ কিন্তু ভঙ্গিল পর্বতের বেশ কিছু মাঝখানটা অংশ কিন্তু মালভূমির মতো অবস্থান করে, বিশাল অঞ্চল। এই মাঝখানটাকে মিডিলের মহীখাতের যে ভঙ্গিল পর্বত তৈরি হয় সাইড দিয়ে মাছ যেগুলো খায়, তার মাঝখানের অংশটা নাম হচ্ছে, এটাও বেশ উচ্চতায় অবস্থান করে, এটাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। তোমরা উদাহরণ জানো পর্বত বেষ্টিত মালভূমি, যেমন আছে পামির মালভূমি, এটি সবচেয়ে উঁচু। তোমার তিব্বত মালভূমি আছে। আবার মালভূমিকে আবার আরেকটাও বলা হয়, এটা মনে রাখবে, যে টেবিল ল্যান্ডও বলা হয়, যেহেতু অনেকটা টেবিলের মতো দেখতে বলে এর নাম। আর একটা নাম হচ্ছে টেবিল ল্যান্ড, এটা অনেক সময় পরে টরে। যাই হোক, তাহলে পর্বত বেষ্টিত মালভূমি কি চারদিকে পর্বত বেষ্টিত থাকবে, এর উচ্চতা যথেষ্ট বেশি হয়,
প্রায় পর্বতের থেকেও অনেক বেশি হয়। আর কি এর ঢাল অত্যন্ত তো খাড়াই হবে, হ্যাঁ, বোঝাই যাচ্ছে। এইগুলোই পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এবং এই মালভূমি মূলত পাললিক শিলা দিয়েই গঠিত হয়। পর্বত বেষ্টিত মালভূমি মূলত কোন শিলায় দেখা যায়? পাললিক শিলাতে দেখা যায়। যেহেতু ভঙ্গিল পর্বত তৈরি হয় পাললিক শিলাতে, তো সেই তার মাঝখানের অংশটা অবশ্যই পাললিক শিলা হবে, বুঝতেই পারছো। তাহলে এটা পর্বত বেষ্টিত মালভূমি। এরপরে আসছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কেমন? ধরো কোনো একটা অঞ্চল, ধরো এরম একটা অঞ্চল আছে, কোনো একটা অঞ্চল আছে তা তো সব জায়গায় একই রকম শিলা নাও থাকতে পারে। কিছু কিছু জায়গায় হয়তো নরম শিলা আছে, কিছু কিছু জায়গায় আবার শক্ত হার্ড। ধরো এইগুলো নরম শিলা রয়েছে, আর এইগুলো ধরো হার্ড রক রয়েছে। তাহলে এই নরম শিলাগুলো বাইরের যেসব শক্তিগুলো কাজ করে, বহির্জাত যেগুলো শক্তি, নদীর শক্তি, বায়ুর শক্তি, হিমবাহের শক্তি, সেগুলো এই নরম শিলাগুলোকে কী করবে? ক্ষয় করবে। ক্ষয় করে এগুলোকে উপত্যকা সৃষ্টি করবে। আর এইগুলো ক্ষয় প্রতিরোধ করে, শক্ত শিলাগুলো সেগুলো ক্ষয় প্রতিরোধ করে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে। এই রকম মালভূমিকে, যে মালভূমিগুলিকে নরম শিলা এবং কঠিন শিলা পরস্পর পাশাপাশি অবস্থান করবে, এবং নরম শিলাগুলি বহুদিন ধরে বিভিন্ন বহির্জাত শক্তির ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয়ে যাবে বা বসে যাবে, মানে উচ্চতা কমে যাবে, এবং কঠিন শিলাগুলি অপেক্ষাকৃত অনেক উঁচুতে অবস্থান করবে। এই রকম মালভূমিকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। এটা অবশ্যই ক্ষয়ের ফলে গঠিত হচ্ছে, বুঝতেই পারছো। যেমন ভারতের ক্ষেত্রে উদাহরণটা অবশ্যই মনে রাখবে। ভারতের ক্ষেত্রে কি বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, হ্যাঁ, যেটা মধ্যপ্রদেশের, উত্তরপ্রদেশের এই দিকটাই পড়ে। তারপরে বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড বললাম, এইগুলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। আর লাস্ট যেটা তোমাদের আরও ইম্পর্টেন্ট, যেটা লাভা সঞ্চয়ের ফলে। লাভা সঞ্চয়ের ফলে কি, যেটা আগ্নেয়গিরি থেকে যে লাভা বেরোয় সেটা স্তরে স্তরে জমা হতে থাকে। জমা হতে হতে এটা আস্তে আস্তে একটা মালভূমির আকার নেয়। তখন এটাকে লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি বলে। যেমন উদাহরণ হলো তোমাদের ডেকান ট্রাপ। এইটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এই মালভূমিটা মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হবে। কারণ যে লাভা মানে সেটা কিন্তু ব্যাসল্ট। লাভা মানে তো বাইরে আসবে, ভূপৃষ্ঠের বাইরে। ম্যাগমা হলে তো ভিতরে থাকবে। ম্যাগমা যখনই ভূপৃষ্ঠের বাইরে আসবে সেটা লাভা হয়ে যাবে। তো লাভা মানেই কি? লাভা মানেই ব্যাসল্ট। আর ম্যাগমা মানেই কি? সেটা কিন্তু গ্রানাইট। এটা আগে আমাদের বুঝতে হবে। তাহলে লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি সবসময় ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত হবে, এবং সেটা অবশ্যই কালো রঙের হবে। এবং এর থেকে যে মাটিটা তৈরি হয় তার নাম হচ্ছে কি, তোমরা সবাই জানো কি? কৃষ্ণ মৃত্তিকা। এটা থেকে কৃষ্ণ মৃত্তিকা হবে। যে মৃত্তিকা আবার কার্পাস মৃত্তিকাও বলে, যেটাতে কার্পাস চাষ খুব ভালো হয়। এটা তোমরা অবশ্যই জেনে থাকবে। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো যেটা বলার, যে লাভা সঞ্চয়ের ফলে গঠিত মালভূমি কাকে বলে? যে লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমি তৈরি হয় তাকে লাভা সঞ্চয় জাত মালভূমি বলে। উদাহরণ হিসেবে বলবে তখন, উদাহরণ হিসেবে আমরা ডেকান ট্রাপকে বলতে পারি। এইবার এখানে যেটা বলার, যে তোমাদের একটা টিকা হিসাবে অনেক সময় আসে যে ডেকান ট্রাপ কী। ডেকান ট্রাপ কী? ট্রাপ কথাটি একটা ফরাসি শব্দ, সুইডিশ শব্দ, যার অর্থ হলো সিঁড়ি। তো লাভাগুলো যখন ধরো আগ্নেয়গিরি থেকে যখন লাভাগুলো বেরোয়, এসে যখন এরকম কোনো প্লেন ল্যান্ডে জমা হয়, এই জমা হলো, তারপর আবার জমা হলো, তারপর আবার জমা হলো, তো তারপর আবার জমা হলো, এরকমভাবে জমা হতে থাকে। তো জমা হলে এই দিকটা অনেকটা সিঁড়ির মতো আকার ধারণ করে, এরকম স্টেপ হয়। ওই জন্য এটাকে ডেকান ট্রাপ বলে। হ্যাঁ, আর এটাও সবাই জানবে যে ভারতের বেশিরভাগ খনিজ সম্পদ কিন্তু এই মালভূমি অঞ্চল থেকেই পাওয়া যায়। এবং এই মালভূমি অঞ্চল ভারতের যদি দেখা যায় 1/3 ভাগ অঞ্চল কিন্তু
প্রায় 33 ভাগ অংশ বা 1/3 ভাগ কিন্তু এই মালভূমির অন্তর্গত। বোঝা গেল? এই পর্যন্তই থাকলো। আর আর তোমাদের যদি খুব কয়েকটা শর্ট প্রশ্ন যদিও বা হয়, সেগুলোর মধ্যে বেশিরভাগ কি হয় যে এই পাদদেশীয় মালভূমির উদাহরণ দাও, বা মরু মালভূমির উদাহরণ দাও, যেগুলো আছে আর কি টুকটাক, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিলাম। এগুলো কি কাকে বলে, বৈশিষ্ট্য কোথায় দেখা যায়, এইগুলো জেনে নিলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। তাও যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।